জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিনে ছাত্রছাত্রীদের আধুনিক ভারতবর্ষের মুসলিম লীগ একটা পিরিয়ডের দাবি ছিল। সেই মুসলিম লীগের সেই টপিকটা পিরিয়ডটা হলো যে স্যার লাহোর প্রস্তাব আমরা জানতে চাই, এবং উত্তরপ্রদেশের প্রশ্ন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের প্রশ্ন, বিহার পিএসসির প্রশ্ন ঘাটতে গিয়ে একটি প্রশ্ন নড়িয়ে দিয়েছিল যে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একমাত্র মুসলিম প্রতিনিধি হিসাবে কে যোগ দিয়েছিলেন, মুসলিম লীগের লাহোর অধিবেশনে দীর্ঘস্থায়ী বক্তব্য কে রেখেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ কত ঘন্টা বক্তব্য রেখেছিলেন, এবং মনে রাখতে হবে কাশ্মীর থেকে লাহোর প্রস্তাবকে সমর্থন করেছিলেন, বেলুচিস্তান থেকে সমর্থন করেছিলেন। প্রত্যেকটা প্রশ্ন আমরা চাকরির পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, সেখানে গুটি কয়েক সিটে চাকরি পেতে গেলে সাধারণ নয়। আমরা তিনটে প্রশ্ন পড়ি, 1940 23শে মার্চ, ব্যাস জিন্নাহ সভাপতিত্ব লাহোর অধিবেশনে, আর লিখলেন সিকান্দার হায়াত খান, উত্থাপন করলেন ফজলুল হক। শুধু কি তাই, ফজলুল হক থেকে কোশ্চেন দিয়েছিল আউটস্ট্যান্ডিং। কি কোশ্চেন? যে শের-ই বাংলা উপাধি কত সালে পেয়েছিল ফজলুল হক? আমরা কিন্তু অভাবনীয় একটি প্রশ্ন পেয়েছিলাম। WBCS পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল বঙ্গীয় কৃষক প্রজা পার্টিকে প্রতিষ্ঠা করেন সেই ফজলুল হক বা আবুল কাসেম ফজলুল হক। কোশ্চেন দিয়েছে শের-ই বাংলা উপাধি ফজলুল হক কত সালে পায়? 1940 সালে। মনে রাখবে ঠিক আগের দিন অর্থাৎ 23শে মার্চ লাহোর প্রস্তাব কার্যকরী হয়, 22শে মার্চ পৌঁছায় ওই ফজলুল হকের নেতৃত্বে বাংলা মুসলিম লীগের দল, আর 19শে মার্চ 40 সালে পৌঁছে যায় বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলতে পারি, তখন প্রধানমন্ত্রী বলা হতো, শহীদ সোহরাবর্দী। 1940 সালে সোহরাবর্দীর নেতৃত্বে একটি ক্ষুদ্র দল পৌঁছায় লাহোরে। মনে রাখবে এইটা। আর লাহোরে অনুষ্ঠান হয়েছিল সেই মোহাম্মদ ইকবাল পার্কে, আর ইকবাল পার্কে অনুষ্ঠানটি বসেছিল বলে 60 মিটার একটি উঁচু স্তম্ভ আছে যার নাম মিনার-ই পাকিস্তান। নানান গল্পগুলো বলবো, আর জানা স্যার ইউটিউব চ্যানেল আসা মানে কিন্তু তথ্যে ভরপুর থাকবে, লিঙ্ক এবং গবেষণা রিসার্চের শেষ জায়গাটা দিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, অপরকে হারানোর জন্য একমাত্র জানা স্যার ইউটিউব চ্যানেল। জানা স্যারের বই এবং যারা পার্সোনাল পড়ছো বুঝতে পারবে যে কোন লেভেলে স্যার প্রশিক্ষণটা দেন। আপনারা যদি ইতিহাসকে নিয়ে বড় হতে চান, একটাই ঠিকানা, প্রতি শনিবার রবিবার কলেজ স্ট্রিট, একদম ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে 2 দিন করে পড়াচ্ছি, আপনারা আসতে পারেন। আর অনলাইন সারা ভারতবর্ষের ছেলেমেয়েদের জন্য খুলে দেওয়া হয়েছে, আসতে পারেন। তো আজকে আলোচনা করব মুসলিম লীগের লাহোর অধিবেশন, আর সেই মুসলিম লীগের লাহোর অধিবেশনে যোগদানকারী একজন মহিলার নাম বলবো। চৌধুরী রহমত আলী কেমব্রিজে ছিলেন। সেই মানুষটি প্রথম পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিলেন, পৃথক রাষ্ট্রের দাবি করেছিল, তার নামে এই প্রস্তাবটা উৎসর্গ করে দেওয়া হয়েছিল। আউটস্ট্যান্ডিং যে পাকিস্তান প্রস্তাবটা পাশ হলো কবে? 24শে মার্চ। মনে রাখবে এইটা। এবং সেই পাশ হওয়ার পর পত্রপত্রিকায় ছাপার পর সেটা উৎসর্গ করে দেওয়া হচ্ছে চৌধুরী রহমত আলীর নামে। তো 2 ঘন্টা সেই অধিক সময় জিন্নাহ বক্তব্য রেখেছিল। 120 মিনিট প্লাস বক্তব্য রাখছেন মোহাম্মদ আলী জিন্নাহ সেই লাহোরের ইকবাল পার্কের মঞ্চ থেকে, আর যেখানে তৈরি রয়েছে 60 মিটার উচ্চ একটি স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, যার নাম মিনার-ই পাকিস্তান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন এই কালো মহিলা পোশাক পরে রয়েছেন, তাই না? এই নারীর নামটা বলবো। জিন্নাহ দেখতে পাচ্ছেন, ফজলুল হক দেখতে পাচ্ছেন, শহীদ সোহরাবর্দী দেখতে পাচ্ছেন, নামগুলো বলবো আপনার প্রত্যেকের নাম। তো শুরু করছি আজকে। খুব ভালো করে বুঝবে গল্পটা, এখানে বোঝার খেলা, কোনো মুখস্থ নয়। এখান থেকে আপনি 100 MCQ প্রশ্ন বের করতে পারবেন, এবং যা WBCS দেন 15 নম্বর হোক, 20 নম্বর হোক বা 10 নম্বর হোক, বা যে কোনো ইন্টারভিউ আপনি অন্যকে দুমড়ে মুচড়ে দিতে পারবেন, সাবজেক্টকে ঝাঁঝরা করে দিতে পারবেন যদি কনসেপ্ট তৈরি করে ফেলতে পারেন। প্রথমেই বলে দিই, 2টো অধিবেশন বসছিল 39 সালে 1940-তে, 20 থেকে 22, আর একটা 22 থেকে 24। এই 20 থেকে 22 যে অধিবেশন বসলো, সেখানে দ্বিতীয় দিনে 21শে মার্চ কার বাড়িতে বৈঠক বসলো? না, নবাব শাহনওয়াজ খান মামদুদ। মনে রাখবেন কার বাড়িতে বৈঠক বসলো? 40 সালে 20 থেকে 22, অর্থাৎ 20 থেকে 22শে মার্চ। আবারও বলবো, 40 সালে 20 থেকে 22শে মার্চ যে অধিবেশন চললো, সেই অধিবেশন বসেছিল নবাব শাহনওয়াজ খান মামদুদের বাড়িতে। আর দ্বিতীয় দিনই 21শে মার্চ তার বাসভবনে একটা চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো 4 জন সদস্য নিয়ে। 4 জন কারা কারা ছিল? না, কায়েদি আজম উপাধিতে ভূষিত মোহাম্মদ আলী জিন্নাহ, আধুনিক পাকিস্তানে যাকে জনক বলা হয়, 4 জনের মধ্যে তিনি একজন ছিলেন। আর একজন কে ছিলেন? উর্দু ভাষায় খোঁজনাটা লেখা হলো, তিনি হলেন সিকান্দার হায়াত খান, আমরা জানি, নবাব ইসমাইল এবং মালিক বরকত আলী। আবারও বলবো, 20 থেকে 22 4 জনের একটা বৈঠক হলো। কার বাড়িতে হলো? শাহনওয়াজ খান মামদুদের বাড়িতে। 4 জন কারা কারা? মোহাম্মদ আলী জিন্নাহ, তার বিখ্যাত উপাধি কি? কায়েদি আজম। পরীক্ষায় একাধিক পরীক্ষা রিপোর্ট। পাকিস্তান প্রস্তাবের ড্রাফট কোন ভাষায় তৈরি হয়? উর্দু ভাষা তৈরি হয়। 4 জনের একজন জিন্নাহ, বাকি 3 জন কারা কারা হলেন? নবাব ইসমাইল, মালিক বরকত আলী এবং সিকান্দার হায়াত খান, তাই না? আর ভালো করে মনে রাখতে হবে, এই মৌলানা জাফর, আবারও বলবো, উর্দু ভাষা
ভাষায় পাকিস্তান প্রস্তাব যে লেখা হলো সেটা ইংরেজি ভাষায় লিখে দিয়েছিলেন আর কেউ নন, মৌলানা জাফর। নামটা প্রত্যেকে মনে রাখবে, মৌলানা জাফর পাকিস্তান প্রস্তাব ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন। নামটা ভালো করে আউটস্ট্যান্ডিং কোশ্চেন। চারজনে মিলে তৈরি করলেন ড্রাফটটা, সেটা চূড়ান্তভাবে ফেস করে দিবেন পাকিস্তানের প্রস্তাবের সেই খসড়াটা তৈরি করে দিবেন আর কেউ নন, চারজনের মধ্যে একজন, তিনি সিকান্দার হায়াত খান। মনে রাখবেন 1935 সালের ভার্সেশন আইন বলে 1937 সালে 11টা প্রদেশে নির্বাচন হয়েছিল, আর পাঞ্জাব প্রভিন্স থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন সিকান্দার হায়াত খান। কি হয়েছিলেন প্রধানমন্ত্রী? সিকান্দার হায়াত খান। আর বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাসেম ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাবটা পেশ উত্থাপন করেছিলেন। চারজন মিলে তৈরি করলেন ড্রাফটটা, চূড়ান্ত অনুমোদন করলেন সিকান্দার হায়াত খান। আমরা যেমন জানি যে সংবিধানে আমরা জানি 299 জন আইনজীবী প্রথম চূড়ান্ত ড্রাফটটা দিয়েছিল, কিন্তু 251 পাতার মূল সংবিধানটা ফ্রেশ করে একদম লিখে দিয়েছিলেন দিল্লির নাগরিক প্রেম বিহারী নারায়ণ রায় জাডা। তার প্রত্যেকটি পাতায় স্বাক্ষর রয়েছে। ঠিক তেমনি ওই চারজনের ড্রাফটটা ফ্রেশ করে তৈরি করে দিলেন সিকান্দার হায়াত খান, আর উত্থাপন করলেন আবুল কাসেম ফজলুল হক বা পেশ করলেন। মনে রাখবে, আর এই সম্মেলনেই, লাহোর সম্মেলনেই ফজলুল হককে শেরি বাংলা উপাধি দেওয়া হয়েছিল। আর কোনোদিন যেমন না ভুল হয়, শেরি বাংলা উপাধি দেওয়া হয়েছিল মনে রাখবে 40 সালে ফজলুল হককে। আর 40 সালে এই 22 থেকে 24 মার্চ লাহোরে কোথায় বসলো? ইকবাল পার্কে। আর এই পার্কে বর্তমানে মিনারি পাকিস্তান আছে, যেটা 60 মিটার উঁচু একটা স্মৃতিস্তম্ভ, তাই না? সে 22 থেকে 24 মার্চ অধিবেশন চললো। 24 মার্চ সেটা চূড়ান্ত অনুমোদন উপায় পত্রপত্রিকায় ছাপা হয়ে গেল। 23 মার্চ তারিখে সেটা চূড়ান্ত অনুমোদন পেল লাহোর প্রস্তাব। তুল্যকে না আবুল কাসেম ফজলুল হক, লিখেছিল চূড়ান্তভাবে কে? সিকান্দার হায়াত খান। তবে ড্রাফট তৈরি করেছিল চারজন, মনে রাখবে। কার বাড়িতে হলো বললাম। আর 23 মার্চ লাহোর প্রস্তাব পাশ হয়েছিল বলে আজও পাকিস্তান দিবস পালিত হয়। মনে রাখবে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত ইন্ডিপেন্ডেন্স লাভ করে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়, রাষ্ট্রপতি পদ সৃষ্টি হয়ে গেল। পাকিস্তানের সংবিধান কার্যকরী হয় 1956 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাবের স্মরণে। তাই 23শে মার্চ ওদের পাকিস্তান কার্যকরী হয়েছিল সংবিধান বলে, এটা পাকিস্তান প্রস্তাবের স্মরণে আজও 23শে মার্চ পালিত হয় পাকিস্তানে রিপাবলিক ডে বা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। এবং পাকিস্তান দিবস কবে? 23শে মার্চ 1940 সালের 23শে মার্চের স্মরণে। আমাদের সংবিধান কার্যকরী হয় 1930 সালের 26 জানুয়ারি স্মরণে, 1950 সালের 26 জানুয়ারি। কিন্তু মুসলিম লীগের নেতৃত্বে 40 সালে 23শে মার্চ লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল বলে 1956 সালে প্রজাতন্ত্র দিবস পাকিস্তান দিবস পালন করে পাকিস্তান। মনে রাখবে, এটা দিয়ে দিয়েছি। এবং সংবিধানও কার্যকরী হয় 23শে মার্চ। মোহাম্মদ আলী জিন্নাহ 1940-এর লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং কি করলেন না, ঐতিহাসিক লাহোর প্রস্তাবটা মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব হলো। তাই লাহোর প্রস্তাবে তুলছেন তো আবুল কাসেম ফজলুল হক, লিখেছিলেন সিকান্দার হায়াত খান। অধিবেশনে কার সভাপতিত্ব হয়েছিল? সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। আর সঙ্গে সঙ্গে কি হলো জানো না, স্থানীয় অভ্যর্থনা দলীয় নেতা শাহনওয়াজ খান, মনে রাখবে, সেই শাহনওয়াজ খান স্বাগত ভাষণ দিয়ে দিলেন। মনে রাখবেন, শাহনওয়াজ খান মামদাদ, যার বাড়িতে বৈঠক বসলো, তিনি ছিলেন দলীয় অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। সেই শাহনওয়াজ খান স্বাগত ভাষণ দিয়েছিলেন। তাহলে উত্থাপন করলেন একে ফজলুল হক, লিখলেন সিকান্দার হায়াত খান, চারজনের একটা ড্রাফটের ভিত্তিতে। আর স্বাগত ভাষণ কে দিয়েছিল অভ্যর্থনা কমিটির সভাপতি হিসাবে? শাহনওয়াজ খান। কংগ্রেস অধিবেশনে কিন্তু একজন করে অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন। প্রত্যেকটা অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতি লিস্ট কিন্তু বই দেওয়া রয়েছে, পড়ে নেবেন আপনারা। মুসলিম লীগের অভ্যর্থনা কমিটির সভাপতিগুলো দিয়েছি, কোনো বই পাবেন না আপনারা। বেঙ্গলকে নাড়াতে চাইলে কিন্তু অবশ্যই ঠিকানা জানা স্যার, মনে রাখবেন। লাহোর প্রস্তাব উত্তরপ্রদেশ থেকে সমর্থন করলেন চৌধুরী খালিকুজ্জামান, যে মানুষটা সাইমন কমিশন ভারতবর্ষে এলে গো ব্যাক সাইমন কথাটি ঘুড়িতে বেলুনে লেখে উড়িয়ে দিয়েছিলেন। গো ব্যাক সাইমন কথাটির জনক সেই বোম্বাইয়ের মেয়র ইউসুফ মেহের আলী। গো ব্যাক সাইমন কথাটির জনক ইউসুফ মেহের আলী। আর সাইমন কমিশন ভারতবর্ষে এলে ঘুড়ি বেলুনে গো ব্যাক সাইমন কথা লিখে উড়িয়ে দিয়েছিল ওই চৌধুরী খালিকুজ্জামান, যার বিখ্যাত বই পাথওয়ে টু পাকিস্তান। ইউপি থেকে, তখন যুক্তপ্রদেশ বললে আরো ভালো হয়, যুক্তপ্রদেশ থেকে সমর্থন করলেন চৌধুরী খালিকুজ্জামান। এবার চাকরি পেয়ে যাবেন আপনি। পাঞ্জাব থেকে লাহোর প্রস্তাব সমর্থন করলো কে? জাফর আলী খান। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে সমর্থন করলেন কে? সর্দার ঔরঙ্গজেব খান। কাশ্মীর থেকে সমর্থন করলেন কে? পীর জিয়ার আন্দ্রাবি। সিন্ধুবস্ত থেকে সমর্থন করলেন কে? আব্দুল্লাহ হারুন, যিনি পাকিস্তান প্রস্তাবের পক্ষে দীর্ঘস্থায়ী বক্তব্য রেখেছিলেন। আর বেলুচিস্তানকে সমর্থন করলেন কাজী মোহাম্মদ এশা। আরেকবার বলবো,
তাহলে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে আবুল কাসেম ফজল প্রস্তাব উত্থাপন করে দিলেন। প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে স্বাগত ভাষণ দিলেন শাহনওয়াজ খান। আর যুক্তপ্রদেশ বা ইউনাইটেড প্রভিন্স থেকে বক্তব্য রাখলেন চৌধুরী খালিকুজ্জামান। পাঞ্জাব থেকে সমর্থন করলেন জাফর আলী খান। উত্তর পশ্চিম সীমান্ত থেকে সমর্থন করলেন সর্দার ঔরঙ্গজেব খান। কাশ্মীর থেকে সমর্থন করলেন পীর জিয়াদ আন্দ্রাবি। সিন্ধু প্রদেশ থেকে সমর্থন করলেন আবদুল্লাহ হারুন, যিনি পাকিস্তান প্রস্তাবের পক্ষে সবচেয়ে বড় বক্তব্য রেখেছিলেন, এবং বেলুচিস্তান থেকে সমর্থন করলেন কাজী মোহাম্মদ এশা। মনে রাখবেন, ছোট্ট করে বলে দিই, এই যুক্তবঙ্গ প্রস্তাবটা দিয়েছে। পাকিস্তান প্রস্তাব কবে হয়? 1940। যুক্তবঙ্গ প্রস্তাব কবে উত্থাপন হয়? 46 সালে। উত্থাপন করেছিলেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী সেই হোসেন শহীদ সোহরাবর্দী বা HS সোহরাবর্দী। এটাও পরীক্ষায় দিয়েছে, যদিও এর সঙ্গে লিঙ্ক নয়, তো পাশাপাশি দিয়ে রাখলাম যে লাহোর প্রস্তাব 40, যুক্তবঙ্গ প্রস্তাব 1946 দিয়েছিল সোহরাবর্দী। এবারে আসি লাহোর প্রস্তাবের লিঙ্ক। 1940 সালের 19 মার্চ মুসলিম লীগের কর্মীদের নিয়ে একটি ছোট দল নিয়ে গিয়ে হাজির হলেন সোহরাবর্দী। কোথায় হাজির হলেন? লাহোরে গিয়েছিলেন। আর মুসলিম দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? আবুল কাসেম ফজল হক। বাংলা থেকে তিনি গিয়ে পৌঁছে লাহোরে 22 মার্চ। তাই সোহরাবর্দীর দল পৌঁছালো 19 মার্চ 40-তে, 22 মার্চ পৌঁছালো ফজল হকের দল। বাংলা মুসলিম লীগের দলকে নিয়ে চলে গেলেন। মনে রাখবেন এটা। বিপুল জয়ধ্বনি দিয়ে সোহরাবর্দী এবং আবুল কাসেম ফজল হককে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। এই সম্মেলনে প্রায় 2 ঘন্টা বেশি সময় বক্তব্য রাখলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 120 মিনিট স্পেশাল বক্তব্য রাখলেন জিন্নাহ। আমরা জানি 1928 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে শ্রমিক বিক্ষোভের জন্য 2 ঘন্টা অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছিল, আর লাহোর অধিবেশনে জিন্নাহ 2 ঘন্টারও বেশি বক্তব্য রেখেছিল। 120 মিনিটটা একটু মনে রাখবেন, কাজে লেগে যেতে পারে। আর এই সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস এবং জাতীয়তাবাদী মুসলমানদের তীব্র সমালোচনা করেছিলেন। আর 1875 সালে সেই মুসলিম সমাজের রামমোহন রায় স্যার সৈয়দ আহমেদ খান মিরাট থেকে ডাক দিয়েছিল বিজয় তত্ত্ব, তাকে সমর্থন করলেন লাহোর অধিবেশনে জিন্নাহ। আর মুসলমানদের স্বতন্ত্র আবাস ভূমি দাবি করলেন লাহোর অধিবেশন থেকে জিন্নাহ। মনে রাখবে এটা। তার যুক্তি সময় সাধারণ মুসলিম জনতার মন্ত্রী জয় করলেন, কায়েদে আজম উপাধিতে ভূষিত হলেন। আর ফজল হক বক্তব্য রাখলেন 24 মার্চ। এটা প্রস্তাব গৃহীত হলো। তাহলে 24 মার্চ 23 মার্চ প্রস্তাব পাশ হয়ে গেল। সারা পত্রিকা ছাপিয়ে দেওয়া হলো 24 মার্চ তারিখে। হিন্দু সংবাদপত্র এবং সাময়িক বিভিন্ন পত্রিকায় এটা আস্তে আস্তে করে কিন্তু হয়ে গেল। এবং মুসলিম লীগের যে মুখপত্র ডন পত্রিকায় খুব বড় করে ছাপা হয়েছিল এই লাহোর প্রস্তাব। কি পত্রিকা? ডন পত্রিকা। এবং লাহোর প্রস্তাবকে কেমব্রিজে সেই বসবাসরত প্রবাসী ভারতীয় মুসলমান, কেমব্রিজে বসবাসরত প্রবাসী ভারতীয় মুসলমান নামটা প্রত্যেকে মনে রাখবে, চৌধুরী রহমত আলী। যে মানুষটা 1933 সালে আমরা জানি পৃথক রাষ্ট্রের দাবি নিয়ে 5টা প্রদেশ নিয়ে দাবি করেছিল। পরে এগুলো ডিটেলসে পড়াবো, আজকে লাহোরটা পড়াচ্ছি। তো রহমত আলীর সেই উদ্ভাসিত নকশা অনুযায়ী পাকিস্তানের দাবি তাকে আখ্যায়িত করে দেওয়া হলো, রহমত আলীকে উৎসর্গ করে দেওয়া হলো। 1941 সালের 15 এপ্রিল মাদ্রাজে অনুষ্ঠিত হলো লাহোর প্রস্তাবকে কি করা হলো? নিখিল ভারত মুসলিম লীগের গঠনতন্ত্রের একটি মৌলিক বিষয় বলে চিহ্নিত করা হলো। 40 সালে 5 বিষয়টাকে মাদ্রাজে অনুষ্ঠিত 1941 15 এপ্রিল অধিবেশনে এটাকে মৌলিক বিষয় বলে সংবর্ধনা দেওয়া হলো। আর একটা ছোট্ট করে মনে রাখবে, মুসলিম লীগের লাহোর অধিবেশনে কালো পোশাক পরা মহিলা হলেন আর কেউ নন, মোহাম্মদ আলী জহরের স্ত্রী মুহাত্তরমা আমজাদি বানু বেগম। আরেকবার বলবো, মুহাত্তরমা আমজাদি বানু বেগম কে ছিলেন? না, মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জহরের স্ত্রী। সেই কালো পোশাক পরা মহিলার নামটা আমি আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের কাছে আবেদন, আপনারা অবশ্যই ছবিটা দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি, একবার নিচে নামাও, পরিষ্কার করে দেখিয়ে দিই ছবিটা। এই মেয়েটির নাম পরীক্ষায় দিয়েছে সভাপতি জিন্নাহ। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নাম বললাম, কাশ্মীর থেকে, বেলুচিস্তান থেকে, যুক্তপ্রদেশ থেকে ছিল, উত্তরপূর্ব সীমান্ত থেকে কে ছিল, পুরো লিস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে আপনারা পড়বেন। 4 জন কমিটিতে কারা কারা ছিল ভালো করে দেখবেন। পুরো ছবি তুলতে চেষ্টা করলাম। এইরূপ তথ্য পাওয়ার জন্য 25 সালের নিউ এডিশন বই আপনারা কিনে পড়ুন। ভাববেন 20টা টপ র্যাঙ্কের বই পড়েও তথ্য আনতে পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে ওপেন ইউটিউবের বুকে এসে। ওটা পড়বেন আর ভিডিওগুলো শুনবেন, বুঝতে পারবেন কোথায় পড়ে রয়েছেন আপনি। আর শনিবার রবিবার খুলে দিয়েছি পশ্চিমবঙ্গের 1 নম্বর একদম ক্লাসের জন্য, সেট পিএসসি এবং এসএসসির জন্য, পিএসসির জন্য, সেটের জন্য এবং এসএসসির জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে। আপনারা আসতে পারেন। নতুন এডিশন বেরিয়ে গেছে 25-এর, এই বইটাও আপনারা সংগ্রহ করে নিন আজই। যারা WBCS দেবেন একটা বিকল্প বই, এটাই, কোনো কথা হবে না বইটা নিয়ে। আর যারা সেট প্র্যাকটিস সেট করছেন প্রিভিয়াস সহকারে, নিউ এডিশন এসে গেছে, বেঙ্গলি বইটা খুব জনপ্রিয় হয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। হিস্ট্রি অফ সোনালি যারা নিয়ে এগোতে চাইছেন, এবি গ্রুপের এক্সিকিউটিভ অফিসার, হিস্ট্রি অফ সোনালি, অবশ্যই বইটা স্টাডি করুন। এরপরে এনি প্রবলেম যোগাযোগ জানাসের কাছে। আজকে এই পর্যন্ত রইল। কেমন লাগলো লাহোর অধিবেশন অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানিও। এটা এই পর্যন্তই রইল আজকে। বাই।